ওগো, কেউ কি আছো? একটু জল দেবে? তৃষ্ণায় বুকটা ফেটে যাচ্ছে গো। হো, তুমি এসেছো? এবার একটা বিচার করো তো। আজ আমি দুপুরে হাড় ভাঙা খাটুনি খেটে ডাল আর সবজি রান্না করলাম, আর এই মেজো বউ এসে বলছে আমার হাতের রান্না নাকি বিস্বাদ। শুধু তাই নয়, সে কিনা আমার ধোয়া কাপড়গুলো দড়ি থেকে ফেলে দিয়ে নিজের শাড়ি মেলে দিয়েছে। এটা কি সহ্য করা যায়? মুখ সামলে কথা বলো বড়দি। তোমার হাতের রান্না করা সেই ডাল কি মুখে তোলা যায়? তুমি কি ডাল রেঁধেছিলে, নাকি নোনা জলের সমুদ্র? আর কাপড়ের কথা বলছো? তুমি তো পুরো দড়িটাই দখল করে রাখলে। আমি কি আমার শাড়ি মাথায় করে শুকোবো নাকি? ওগো, ওগো, তুমি তাড়াতাড়ি এর একটা বিহিত করো। আহ, থামো তোমরা। সারাদিন রোদে খেটে এলাম, একটু বসতে দাও। মালতী, এক ঘটি জল দাও তো। তৃষ্ণায় গলাটা শুকিয়ে গেছে। জল খাবে কি গো? বাড়িতে তো এক ফোঁটাও জল নেই। আমি কলস ভরে জল নিয়ে এসেছিলাম। মেজদিসি জল দিয়ে পা ধুয়ে সব শেষ করে দিয়েছে। আমাকে কি এ বাড়ির সবাই কাজের লোক মনে করে? বড়দি আমাকে দিয়ে মশলা পেশায়, আর মেজদি আমাকে দিয়ে ঘর ঝাড় দেওয়ায়, অথচ নিজেরা সারাদিন শুধু আমার দোষ খুঁজে বেড়ায়। চুপ কর ছোট, একদম ফটফট করবি না। তুই তো সারাদিন আয়নার সামনে বসে চুলই বাঁধিস, কাজ কখন করিস শুনি? মায়া একদম ঠিক বলেছে। এই ছোট আসার পর থেকেই না আমাদের এই সংসারে অশান্তি দ্বিগুণ হয়েছে। আর তুমি তুমি কি দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখছো? এই মেয়ে দুটোর জন্য কি আমি বাড়িতে একটু শান্তিতে নিঃশ্বাসও নিতে পারবো না? থামো, সবাই থামো। আমি কি মানুষ নাকি পাথরের মূর্তি? সারাদিন মাঠে বলদের মতো খাটি আমি, যাতে তোমরা দুমুঠো পেট ভরে খেতে পারো। আর বাড়ি ফিরে কিনা আমাকে এই নরক দেখতে হয়। আমি বলছি, আমাকে একটু খেতে দাও, জল দাও, আর তোমরা তোমাদের নালিশের ঝুলি খুলে বসে আছো, তাই না? খেতে দেব কি করে? মেজো তো আজ উনুনের পাশেই যায়নি। সব কাজ আমি একাই করেছি, আর সে এসে সব তছনছ করে দিয়েছে। আগে তুমি এর বিচার করো, তারপর জল খাবার পাবে। বিচার তোমাকে করতেই হবে। বড়দি কেন আমাকে সারাক্ষণ গালমন্দ করে কথা বলবে? আর ওই ছোট কেন আমার মুখের ওপর কথা বলবে? আমি আর এ বাড়িতে থাকবই না। আমি আমার বাবার বাড়ি চলে যাবো। আমাকে আমাকে কেউ ভালোবাসে না। হে সৃষ্টিকর্তা, এ কি আমার কপাল! বংশ রক্ষার জন্য 3টে বিয়ে করলাম, আর এখন দেখছি আমার জীবনটাই বিপন্ন। এক ফোঁটা জল পর্যন্ত কি আমার কপালে জুটবে না? ধুত্তেরি! যাই, চায়ের দোকানে গিয়ে জল খাই। তোমাদের ঝগড়া মিটুক, তারপরে আমি বাড়িতে আসবো। 3টে বিয়ে করলাম, শুধু আশা ছিল একটা সন্তানের, কিন্তু ফলাফল শূন্য। জীবনে এখন অশান্তি ছাড়া আর কিছুই নেই। মালতী, মায়া, দীপা, তোমরা কি একবার আমার কাছে বসবে? তোমাদের সাথে আমার একটু জরুরি কথা আছে। কি হয়েছে? তোমার শরীরটা কি খারাপ লাগছে? রাতে তো ঠিক মতো খেলেও না। পেটের খিদের চেয়ে মনের খিদেটা আজ বড় হয়ে দাঁড়িয়েছে। তোমরা কি বলতে পারো মালতী, এই সংসারে শান্তি কবে আসবে? আমরা তো জানি তুমি একটা সন্তানের মুখ দেখতে চেয়েছিলে। হ্যাঁ, ঠিক তাই। আমি চেয়েছিলাম এই আঙিনায় একটি শিশু হামাগুড়ি দেবে। তার আধো আধো কথা শুনে আমার সারা দিনের ক্লান্তি দূর হবে। আমার অবর্তমানে কে ধরবে নাঙল বলো? কার হাতে তুলে দেব আমার এই জমি সম্পদ? কিন্তু বিধাতা আমায় তো তাকে দিল না। অথচ তোমরা তোমরা কি পারো না অন্তত একটু মিলেমিশে থাকতে? আমাকে একটু শান্তি দিতে পারো না তোমরা?
আমরা তো মিলেই থাকতে চাই, কিন্তু বর্দি বর্দি আমাদের মানুষ বলে গণ্য করে। সে তো সবসময় হুকুম দিতেই ব্যস্ত। আবার শুরু করলে দীপা? আমি বড় বউ, সংসারের নিয়ম তো আমাকেই দেখতে হবে। কেন থাকবে না? আমিও তো সেদিন সবজি কাটলাম, তুমি তো বললে আমি নাকি ঠিক মতো কুচুতে পারি না। ওগো ওগো তুমিই বলো, আমার কি দোষ? থামো, দোহাই তোমাদের, থামো। আমি তোমাদের কাছে সন্তানের সুখ চেয়েছিলাম, কিন্তু তোমরা আমায় দিলে এক মুখ হাহাকার। যখন নিঝুম রাতে পাশের বাড়ির বাচ্চার কান্না শুনতে পাই, তখন আমার কলিজাটা ছিঁড়ে যায়। আমি জানি সেটা, কিন্তু তোমরা যদি 3 বোন হয়ে এই বাড়িটাকে আগলে রাখতে, তবে হয়তো আমার মনে এত ক্ষোভ থাকতো না। গ্রামের লোক যখন আমাকে দেখে হাসাহাসি করে আর বলে, রমেশ তো নাঙল চাষতে জানে কিন্তু বংশের চারা গাছ রোপণ করতে জানে না, তখন আমার বেঁচে থাকার ইচ্ছাটাই মরে যায়। আমি তো মিলেই থাকতে চাই, কিন্তু বর্দি আর মেজদি। থাক, আমি বুঝেছি। তোমাদের এই পারস্পরিক দোষারোপ কখনো শেষ হবে না। আমার ভাগ্যটাই এমন, যার কপালে সুখ নেই তার 3 বউ কেন 30 বউ থাকলেও লাভ নেই। আমি শুধু এটুকুই বলবো, সংসারটা যদি এভাবে নরক হয়ে যায়, তবে একদিন আমি হয়তো এই ঘর ছেড়ে কোনো সন্ন্যাসীর আশ্রমে চলে যাব। অন্তত সেখানে ঝগড়া শুনতে হবে না। দেখলি দীপা, তোর সন্নিয়া শুনি এত কথা শোনাতেন। আমার জন্যে কেন? মেজদি তো শুরু করেছিল। হ্যাঁ, এখন সব দোষ তো আমারই। কিরে রমেশ, তোকে দেখে তো মনে হচ্ছে তুই সারা পৃথিবীর বোঝা একা কাঁধে নিয়ে ঘুরছিস। মুখটা এমন শুকিয়ে আছে কেন রে? আর বলিস না দেবেন, বরণ হলে বোধহয় আমি বেঁচে যেতাম রে। ঘরে শান্তি নেই, সব বউয়ের ঝগড়ার যন্ত্রণায় আমি দিশেহারা। কেন রে, আবার কি হয়েছে? কি আর হবে রে বন্ধু, সারাক্ষণ এটা ওটা নিয়ে লেগে আছে। সারাদিন মাঠে পরিশ্রম করে বাড়ি ফিরি, একটু শান্তিও পাই না। আমাকে সেবা যত্ন করবে কি 3 জনে চুলোচুলি শুরু করে। এসব দেখতে আর ভালো লাগে না রে। কি আর করবি রে বন্ধু, আমরা তো এক বউ নেই হিমশিম খাই, আবার তোর ঘরে 3 বউ। যাই হোক শোন, ঝগড়া থামানোর এক দুর্দান্ত বুদ্ধি আছে আমার কাছে। কি বুদ্ধি বল রে ভাই, তোর পায়ে পড়ি, একটা উপায় বলে দে। তুই বরং আরো একটি বিয়ে কর। 4র্থ বউ যখন বাড়িতে আসবে, তখন দেখবি এই 3 জনের ঝগড়া এক নিমেষে উধাও হয়ে গেছে। তারা তখন নতুন বউকে আটকানোর জন্য একজোট হয়ে যাবে, তো কেউ বিরক্ত করবে না। তুই কি পাগল হয়েছিস নাকি রে? 3 জনকে সামলাতে গিয়ে আবার প্রাণ যায় যায় ভাব, আর তুই বলছিস 4 নম্বর আনতে। তুই কি চাস আমি পাগল হয়ে রাস্তায় রাস্তায় ঘুরি? আরে ভাই, রসিকতা করছি না, ভালো করে ভেবে দেখ। 3 জনে সারাক্ষণ ঝগড়া করে, 4 জন এলে ঝগড়া থেমেও যেতে পারে। আমি জানতাম তোর কাছে আসলে তুই আমাকে এমন উল্টাপাল্টা বুদ্ধি দিবি। আমার ভুল হয়েছে। তোর কাছে বুদ্ধি চাইতে আসা আমার ভুল হয়েছে। যা করার আমাকেই করতে হবে। আমি চললাম। আরে রমেশ, রাগ করিস না। শোন বন্ধু, বুদ্ধিটা খারাপ না, বাড়িতে গিয়ে ভেবে দেখিস। সবাই শুধু তামাশা দেখে, কেউ অন্তরের জ্বালা বোঝে না। আমি যে কি যন্ত্রণায় আছি কেবল সৃষ্টিকর্তাই ভালো জানে। মানুষ তো শুধু হাসাহাসি করে। যাকগে, যা করার আমাকেই করতে হবে। মালতী, মায়া, দীপা, তোমরা সবাই একবার এখানে এসো তো, তাড়াতাড়ি এসো। কি হয়েছে, এমন চিৎকার করছো কেন? ওগো ওগো, বলো তো কি হয়েছে?
আমি সিদ্ধান্ত নিয়েছি আগামী সপ্তাহেই আমি আরো একটি বিয়ে করব। আমার চতুর্থ বউ এই বাড়িতে আসবে। কি বললে? আবার বিয়ে? তোমার কি কাণ্ডজ্ঞান সব লোপ পেয়েছে? আমরা তিনজন কি এই বাড়িতে কম হয়ে গেছি যে এখন 4 নম্বর নিয়ে আসতে হবে? ওরে বাবা রে, আমরা তিনজনে এই ঘরটাকে স্বর্গ বানিয়ে রেখেছি, আর উনি উনি এখন নরক থেকে আপদ ডেকে আনবে। আমি আমি জানতাম তুমি আমাদের ভালোবাসো না। তুমি ওই নতুন বউকে নিয়ে সুখী থাকতে চাও, তাই না? ভালোবাসার কথা এখানে আসছে না। আমি শান্তি চাই। তোমরা সারাদিন যেভাবে কামড়াকামড়ি করো তাতে আমার প্রাণ যায় যায় ভাব। শান্তি? শান্তি আর কখনোই না। আর একটা বউ আসলে তোমার সংসারে আগুন জ্বলবে, বুঝেছো? আগুন জ্বলবে। বড়দি ঠিকই বলেছে, তুমি আরেকটা বিয়ে করবে? এটা তো হতে পারে না, আমরা কখনোই মেনে নেব না। তোমরা তো আমার কোনো কথাই শোনো না। তাহলে আমার কাছে আর কি পথ খোলা আছে বলো তো দেখিনি। ঝগড়া তো আমি করি না, বড়দি আর মেজদি তো সব অশান্তির মূল। ছোট, তুই কিন্তু আবার আমার আর বড়দিকে দোষারোপ করছিস। তুই কি নিজে সাধু? শোনো, আমাদের পরিষ্কার কথা শুনে রাখো। তুমি যদি আবার বিয়ের নাম মুখে এনেছো না, তবে আমরা তিনজন মিলে তোমার ঘর বাড়ি সব তছনছ করে দেব। হাই কপাল, দেবেনের বুদ্ধি তো কোনো কাজেই আসলো না। আমাকে অন্য পথ বের করতে হবে। কি গো, সূর্য মাথার উপর উঠে গেল, আর তুমি আজ মাঠে যাবে না? কি হয়েছে তোমার? এমন ভাবে কেন শুয়ে আছো? মালতী, আবার সময় বোধহয় শেষ হয়ে এলো গো। সারা শরীর অবশ হয়ে গেছে, পা দুটো নাড়াতে পারছি না। বুকের ভেতরটা যেন কেমন করছে গো। কই, তোমার তো জ্বর আসেনি, তাহলে সমস্যা কি? কি সমস্যা জানি না, তবে আমার ভালো লাগছে না। আমি বোধহয় আর বাঁচবো না। এ কি রমেশ, তোর এ কি অবস্থা রে? দেবেন ভাই, আপনি তো গ্রাম্য কবিরাজি জানেন। দেখুন না, দেখুন না কি হয়েছে উনার। হঠাৎ করে এমন বিছানা নিল কেন? অবস্থা তো বড়ই শঙ্কার। রমেশের নারীর গতি অত্যন্ত ক্ষীণ। অতিরিক্ত মানসিক চাপ আর দুশ্চিন্তা থেকেই অসুখ হয়। এই অসুখে মানুষ বেশি দিন বাঁচে না। হে কি বলছেন ভাই? এর কি কোনো ওষুধ নাই? ওষুধ একটাই, শান্তি। কিন্তু রমেশের যা অবস্থা তাতে মনে হচ্ছে তার জীবনী শক্তি ফুরিয়ে এসেছে। যদি সে আরো একবার কোনো চিৎকার বা ঝগড়ার শব্দ শোনে, তবে তার হৃদযন্ত্র চিরতরে বন্ধ হয়ে যেতে পারে। দেবেন, আমার বউদের বলিস তারা যেন ঝগড়া না করে। আমি মরে গেলে তারা অনাথ হয়ে যাবে। জমিগুলো অনাবাদি পড়ে থাকবে, ঘরে খাবার আসবে না। হোগো, হোগো, তুমি মরণের কথা বলো না। তুমি ভালো হয়ে ওঠো। বৌদি, রমেশকে বাঁচাতে হলে ওকে সম্পূর্ণ বিশ্রামে রাখতে হবে, আর সেবা করতে হবে। আর মনে রাখতে হবে, ও মাঠে যেতে পারবে না কিন্তু। হে কি বললেন ভাই? ও যদি এভাবে বিছানায় পড়ে থাকে, তাহলে আমাদের পেটে খাবার কিভাবে যাবে? আমরা তো না খেয়ে মরবো। হো দিদি, কিছু বলো। হ্যাঁ, তাই তো। বৌদি, রমেশের জমি আছে, আপনাদের তিনজনের শক্তি আছে। আপনারা যদি মিলেমিশে কিছু একটা করে আগলে রাখেন, তবেই সম্ভব। এখন দেখুন কি করবেন। তোমরা সবাই বাইরে যাও, আমাকে একা থাকতে দাও। বৌদি, সবাই বাইরে চলুন। রমেশকে এখন একা থাকতে দিন। সবাই বাইরে চলে যান। হায় কপাল,
আজ 3 দিন হলো ঘরে কোনো অন্ন নেই। যেটুকু চাল ছিল তা তো কালই শেষ হয়েছে। আজ তো দেখছি উপোস ছাড়া আর কোনো গতিই নেই। আমার যে নারী ভরি চলে যাচ্ছে গো দিদি। আহ, আমি তো চেয়েছিলাম তোমাদের রাজরানীর মতো করে রাখতে, কিন্তু আমার শরীর যে বেইমানি করলো। আজ চোখের সামনে অন্ধকার দেখছি। তোমরা নিজেদের ব্যবস্থা করো। আমরা কি ব্যবস্থা করব? কিভাবে? আমরা এখন মেয়ে মানুষ হয়ে মাঠে কাজ করব? কি আর করবো বলো? শোনো, জমির সবজি আর ছোলার বীজ বুনেছি জমিতে, সেগুলোতে এখন ফল ধরার সময়, কিন্তু আমি তো যেতে পারছি না। তোমরা গিয়ে জমিতে জল দাও, আর ফসল উঠলে সেগুলো ঘরে নেওয়ার ব্যবস্থা করো। আমরা মাঠে যাব? রোদে পুড়ে মাটি করব? লোকে দেখলে বলবে কি? কিছু করার দরকার নেই রে মেজো। এখন পেটের খাবার জোগাড় করতে গেলে আমাদেরই কাজে নামতে হবে। দেখছিস না মানুষটার কি অবস্থা? চল, আজ থেকে আমরা 3জন মিলে একসাথে কাজ করব মাঠে। হ্যাঁ বর্দি, তুমি ঠিকই বলেছ। পেটের জ্বালায় এখন আর লজ্জা রাখলে চলবে না। চলো মাঠে যাই। দিদি, তোমরা গেলে আমিও যাব। চলো, আমরা 3জন মিলে একসাথে কাজ করি। শোনো, যাওয়ার সময় ঘর থেকে 2টো কাস্তে আর ঝুড়ি নিয়ে যাও। জমির পশ্চিম কোণে শাকসবজি আছে, আর মাঝখানে ছোলা। আজ যদি কিছু আনতে পারো সেগুলো বিক্রির ব্যবস্থা করো, তাহলে চাল ডাল কিনতে পারবে। এবার আসল কাজ শুরু হবে। পেটের খিদে বড় জ্বালা, মনে হচ্ছে এবারের ওষুধে কাজ হয়েছে। যাক বাবা, একটু শান্তিতে আছি। আরে মধু ভাই, তাকিয়ে দেখো, রমেশের 3 বউ আজ মাঠে নামছে। এইটা তো কলিযুগের নিদর্শন গো। আরে ঠিকই তো, কি যুগ আইলো, আর কত কিছুই দেখতে হইব। মাইয়া মানুষ মাঠে কাজ করতেছে। আর কি দেখমু কালে কালে। চলো চলো চলো, আমরা কামে যাই, চলো। হো দিদি, আমার তো এখনই জ্ঞান হারানোর মতন দশা। এই তপ্ত রোদে পাই তো রাখা যাচ্ছে না। এই ঘাসগুলো তো দেখি পাথরের মতো শক্ত। দিদি, আমি এগুলো ধরে টান দেব? যদি আমার আঙুল কেটে যায়? চুপ কর তোরা। সারাদিন তো শুধু খেয়েছিস আর ঝগড়া করেছিস। আজ পেটে অন্ন নেই বলে এখানে আসতে হয়েছে। যদি 1 ঝুড়ি সবজি আর ছোলা নিয়ে বাড়ি না ফিরি, তবে রাতে ওই শুকনো মাটি চিবোতে হবে। এত কথা না বলে চুপচাপ কাজ কর। কাজ করতে করতে সব শিখে যাবি। মেজো, তুই মাটিটা কোপা, আর ছোট, তুই আগাছাগুলো পরিষ্কার কর, আর আমি সবজিগুলো তুলছি। হে কি করলি ছোট? ওগুলো তো আগাছা নয়, ওগুলো সোলার চারা। বর্দি, বর্দি সর্বনাশ করলো দেখো। আমি তো বুঝতে পারিনি কোনটা কি। আচ্ছা ঠিক আছে, আর ভুল করিস না। মেজো, ছোটকে ভালো করে দেখিয়ে দে কোন আগাছাটা তুলতে হবে। মনে রাখিস, যেভাবেই হোক এখন থেকে এক হয়ে কাজ করে সংসার চালাতে হবে। জানিসই তো মানুষটার কি অবস্থা। মেজদি, আগে একটু জল খেয়ে নাও। তোমার মুখটা তো রোদে পড়ে একদম লাল হয়ে গেছে গো। এই নাও, এই নাও, জল খাও। এই 1 ঘটি জল যেন অমৃতের মতো লাগলো রে ছোট। বর্দি, তুমিও খেয়ে নাও। ছোট, তুই তো সারাদিন আগাছা পরিষ্কার করলি, তোর হাত দুটো কি খুব ব্যথা করছে? দেখো না দিদি, হাতে ফোসকা পড়ে গেছে। জীবনে কোনোদিন এমন কাজ করিনি। আজ বুঝলাম পরিশ্রম কাকে বলে। কিন্তু দিদি, আমার নিজের কষ্টের চেয়েও বেশি কার কথা মনে পড়ছে জানো? কার কথা রে? আমাদের স্বামীর কথা। আমরা তো 3জন মিলে এইটুকু করলাম, আর তাতেই আমাদের প্রাণ ওষ্ঠাগত।
কিন্তু তিনি বছরের পর বছর এই তপ্ত রোদে একা এই বিশাল মাঠে কাজ করেছে। অথচ যখন সন্ধ্যায় বাড়ি ফিরতো, আমরা কি একবারও তার ক্লান্ত মুখটার দিকে তাকিয়েছি? একদম ঠিক বলেছিস ছোট। আমরা তো শুধু তার কাছে নালিশ করতাম। সে এক গ্লাস জল চাইলে আমরা তাকে ঝগড়া উপহার দিতাম। আজ মাঠে এসে বুঝলাম সে আমাদের মুখে অন্ন তুলে দেবার জন্যে কত খাম ছড়িয়েছে। আমরা সত্যি খুব অন্যায় করেছি তার সাথে। হ্যাঁ বর্দি, হ্যাঁ, আমারও তাই মনে হচ্ছে। আমরা তিনজন একসাথে থেকেছি, কিন্তু সারাক্ষণ একে অপরের সাথে ঝগড়া করেছি। কেউ কখনো কাউকে বুঝতেই চেষ্টা করিনি। আজ এই মাঠ আমাদের চোখ খুলে দিয়েছে। দেখো, আজ আমরা তিনজন একসাথে বসে আছি, অথচ কেউ কারোর সাথে ঝগড়া করছি না। খিদের জ্বালা আর রোদের তেজ আমাদের তিনজনকে এক করে দিয়েছে। হ্যাঁ মেজদি, তুমি ঠিকই বলেছো। আজ থেকে আমরা তিনজন তিন বোনের মতোই মিলেমিশে থাকবো, আর একে অপরের সাথে ঝগড়া করবো না, কেমন? তোমরা আমার বড়, তোমরা যা বলবে আমি তাই মেনে চলবো। হ্যাঁ রে ছোট, আমরা বড় হয়েও তোর সাথে ঝগড়া করেছি। তুই আমাদের ক্ষমা করে দে বোন। হ্যাঁ রে বোন, এসো আমরা সবাই এতদিনের ঝগড়া আর অভিমান ভুলে গিয়ে সবাই এক হয়ে যাই। আমাদের মধ্যে আর কোনো যেন মতবিভেদ না থাকে। এসো আমরা সবাই মিলে সাতুটুকু ভাগ করে খাই। আজ কেন যেন মনে হচ্ছে রাজভোগের চেয়ে ওই সামান্য সাতু অনেক বেশি সুস্বাদু হবে, কারণ এতে আমাদের তিনজনের ঘাম আর ভালোবাসা মিশে আছে। শোন মেজো ছোট, আজ থেকে আমরা প্রতিজ্ঞা করি ঘরে ফিরে আমরা স্বামীর আর কোনো অযত্ন করব না, আর নিজেদের মধ্যে উঁচু গলায় কথাও বলবো না। আমরা যদি এভাবে মিলেমিশে থাকি তবে সে তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে। একদম ঠিক বলেছো দিদি, আজ থেকে আমরা এক হয়ে থাকবো। তুমি একদম ঠিক বলেছো দিদি, আজ থেকে আমরা সবাই এক। কই গো বর্দি, এই দিকে এসো। আজকে অনেকগুলো সবজি এনেছি, বাজারে বিক্রি করতে হবে। তাই নাকি? কই দেখি। বাহ, দুজন তো বেশ ভালো কাজ করেছিস রে। আমার ওইদিকে রান্না শেষ, আয় আগে খাবার খেয়ে নিবি। হ্যাঁ বর্দি, তুমি চিন্তা করো না, আমি আর মেজদি যাবো। হোগো হোগো, দেখেছো মেজো আর ছোট কতগুলো সবজি তুলে এনেছে। আমরা তিন বোন মিলে কত সুন্দর সবজি চাষ করেছি। আমাদের জমির প্রথম ফসল নিয়ে এসেছি। এই লাউ করলা সিম দেখো কত ভালো হয়েছে। কই দেখি। বাহ, এ তো দারুণ কাজ করেছো। তোমরা তিনজনে দারুণ কাজ করেছো। তোমাদের কাজ দেখে আমি সত্যিই মুগ্ধ। আমি ভাবতে পারিনি যে তোমরা তিনজনে এত ভালো ফসল ফলাতে পারবে। আমি এতদিন তো ভাবতাম তোমরা শুধু ঝগড়াই করতে পারো, এখন দেখছি না। তোমরা গুণী, তারা ঝগড়ার পাশাপাশি কাজও জানে। অতীতের সব কথা ছাড়ো তো, তুমি বলতে পারবে আমরা গত এক মাসে একটা টু শব্দ করেছি? আমরা তিনজন এখন তিন বোন, আমরা এক হয়ে গেছি, বুঝেছো? আমাদের মধ্যে আর কোনো ঝগড়া বিবাদ নেই। তোমাকে আমরা তিনজনে মিলে সেবা করেছি, মাঠে কাজ করে সংসার চালাচ্ছি। কত সুন্দরভাবে দিন যাচ্ছে দেখছো না? তুমি অসুস্থ হবার পর আমরা যখন প্রথম মাঠে গিয়েছিলাম, তখন আমাদের অনেক কষ্ট হয়েছিল। মনে হয়েছিল আমরা বোধহয় ব্যর্থ হব, কিন্তু আজ দেখো, আজ আমরা সফল হয়েছি। শোনো, তোমাকে একটা কথা বলতে চাই। এতদিন আমরা শুধু উপার্জনের ওপর বসে খেতাম আর অশান্তি করতাম, আর এই কয়েক মাস মাঠে কাজ করতে গিয়ে আমরা বুঝেছি সংসার চালানো কতটা কঠিন। আমরা এখন লাঙল ধরা থেকে শুরু করে বীজ বপন আর নিড়ানি দেওয়াও শিখে গেছি। দিদি একদম ঠিক কথা বলেছে। এখন আর রোদে পুড়ে তোমায় একা মরতে হবে না।
তুমি সুস্থ হয়ে উঠলেও আমরা কিন্তু মাঠের কাজ ছাড়বো না। আমরা 3 বোন ঠিক করেছি পালা করে ঘরের কাজ আর মাঠের কাজ সামলাবো। আমরা এখন জানি কখন জমিতে জল দিতে হয় আর কিভাবে পোকামাকড় থেকে ফসল রক্ষা করতে হয়। তোমাদের মুখে এই কথাগুলো শুনে আমার অর্ধেক অসুখ এমনিতেই সেরে গেল। আমি কি কোনোদিন ভেবেছিলাম আমার ঘরটা এমন শান্তিতে ভরে উঠবে? তোমাদের এই পরিবর্তন দেখে আমি সত্যিই গর্বিত। আমি আজ খুব খুশি। আমি এতদিন তো এটাই চাইতাম, তোমরা 3 জনে মিলেমিশে থাকবে। আমরা ভুল করেছিলাম, আমাদের নিজেদের রেষারেষিতে তোমার জীবন বেশিয়ে তুলেছিলাম। কিন্তু এখন আর সেই দিন নেই। এই মাঠ আমাদের শিখিয়েছে যে একতা থাকলে বড় ফসলও ফলানো সম্ভব। এখন থেকে আমরা 3 জন এক হয়ে থাকবো আর তোমার সব দায়িত্ব ভাগ করে নেব। ওগো ওগো, তুমি চিন্তা করো না, তুমি শুধু সুস্থ হও। আমরা বাজার থেকেই সবজি বিক্রি করে ভালো আয় করব। দেখো, আমাদের সংসারে আর কোনো অভাব থাকবে না। বাহ, আমার ওষুধ তো দেখি জাদুর মতো কাজ করেছে। 3 জন সারাদিন কামড়া কামড়ি করত, আজ তারা সংসারের হাল ধরার প্রতিজ্ঞা করছে। 3 জন এক হয়ে গেছে, এটাই তো আমি চেয়েছি। সত্যি আমার এখন বলতে ইচ্ছে করছে, সৃষ্টিকর্তা যা করেন ভালোর জন্যই করেন। আমি যদি অসুস্থ না হতাম তাহলে তোমাদের এই মিলটা দেখতে পেতাম না। সারাক্ষণ তোমাদের কত বুঝিয়েছি, কিন্তু তোমরা আমার কোনো কথাই শোনোনি। আর আজ দেখো, আমার অসুস্থতায় তোমরা কত সুন্দর মিলে গিয়েছো। দেখো দেখো। তুমি এটা ঠিকই বলেছো। কই গো মালতী, মায়া, দীপা, কোথায় তোমরা? একবার এদিকে আসো তো। হে কি, তুমি উঠে দাঁড়ালে কিভাবে? কিছু লাগবে তোমার? লাগলে বলো, পড়ে যাবে তো। আগে বসো না। ওগো ওগো, তুমি সুস্থ হয়ে গেলে? কাল পর্যন্ত তো উঠতেই পারছিলে না, আজ এত সোজা হয়ে কি করে দাঁড়িয়ে আছো? তোমার শরীরটা কি ভালো লাগছে? এ কি অলৌকিক ব্যাপার বর্দি! কোনো অলৌকিক কিছু নয় মায়া, আমি আসলে কোনোদিন অসুস্থই ছিলাম না। আমার অসুস্থতা ছিল একটি সাজানো নাটক। নাটক মানে কি বলতে চাইছো? তোমার কি মাথা ঠিক আছে? তুমি তো অসুস্থ ছিলে, এখন এসব কি বলছো? তাই তো, তুমি এসব কি বলছো? কিসের নাটক আর কে করেছে নাটক? সবকিছু খুলে বলো আমাদের কাছে, আমরা তো কিছুই বুঝতে পারছি না। আমার অসুস্থতা একটা নাটক ছিল, বুঝতে পেরেছো তোমরা? আমাদের সাথে তুমি এত বড় প্রতারণা করতে পারলে? আমরা ভেবেছিলাম তুমি মরণাপন্ন, তাই নিজেদের হাড় মাস এক করে মাঠে খেটেছি, আর তুমি ঘরে বসে আরাম করেছো। সি 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 সি। আচ্ছা, তুমি আমাদের সাথে এই নাটকটা কেন করলে সেটা তো বলো। তোমরা একটু স্থির হও, আগে আমার কথা শোনো। আমার এটা প্রতারণা নয়, এটা ছিল তোমাদের এক করার চেষ্টা, শেষ চেষ্টা বলতে পারো। আমি যখন দেখলাম চতুর্থ বিয়ের ভয় দেখিয়েও তোমাদের ঝগড়া থামানো যাচ্ছে না, তখন বুঝলাম যতক্ষণ তোমরা পেটের দায়ে আর বিপদে না পড়বে ততক্ষণ তোমরা একে অপরের গুরুত্ব বুঝবে না। আজ তোমরা নিজেদের দিকে তাকাও, তোমাদের মধ্যে সে কি পুরনো ঘৃণা আর রেশারেশিটা আছে? বলো বলো। কিরে রমেশ, বিড়াল ঝুলি থেকে বের করে দিলি তবে? ও বৌদিরা, ওর ওপর রাগ করো না, এই বুদ্ধিটা আসলে আমাদের দুজনেরই ছিল। দেখোই না, আজ তোমরা সতীনের বদলে 3 বোন হয়ে গেছো। এটা কি কম পাওয়া? বলো বলো, এটা কি কম পাওয়া? দেবেন ভাই ঠিকই বলেছেন, শুরুতে আমাদের খুব রাগ হচ্ছিল সত্যি, কিন্তু আজ এই মুহূর্তে দাঁড়িয়ে মনে হচ্ছে যদি এই নাটকটা না হতো তবে আমরা কোনোদিন জানতেই পারতাম না
যে একসাথে কাজ করার কতটা আনন্দ। ঠিক, আমরা মাঝখানে ঝগড়ার বদলে এক হয়েছি, আর আমরা এখন সবজি চাষও শিখে গেছি, আর এতে আমাদের আত্মবিশ্বাসও অনেক বেড়ে গেছে। হোগো, তুমি আমাদের ক্ষমা করে দাও। তোমার ওপর রাগ করা সাজে না আমাদের। তুমি যদি এই কঠোর পথ না বেছে নিতে, তবে এই সংসারটা হয়তো ধ্বংস হয়ে যেত। আজ আমরা প্রতিজ্ঞা করছি, আমরা কোনোদিন তোমার মনে কোনো কষ্ট দেব না। আমরা তিনজন মিলে এই ঘরটাকে শান্তির নীড় বানিয়ে রাখবো। সত্যি, আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি। আমার আর কিছুই চাওয়ার নেই। আমি হয়তো সন্তানের মুখ দেখিনি, কিন্তু তোমাদের এই মিল দেখে আমার মনের ইচ্ছা আজ পূর্ণ হলো। দেবেন, আজ বাড়িতে ভালো রান্না বান্না হবে। তুই কিন্তু আজ আমাদের সাথেই থাকবি। শুধু ভালো রান্না না রে রমেশ, আজ 3 বৌদি এক হওয়ার খুশিতে বাড়িতে মহাভোজের আয়োজন কর। সেই ভোজে আমি কবজি ডুবিয়ে খাবো রে। ঠিক আছে, ঠিক আছে, তবে তাই হোক, কেমন? চল রে মেসো, চল চল ছোট, তাহলে আমরা রান্নার আয়োজন করি। শিক্ষা বিবাদ দিয়ে নয়, বরং একতা এবং বুদ্ধিমত্তা দিয়ে যে কোনো কঠিন সমস্যাই সমাধান করা সম্ভব। পরিশ্রম ও সহমর্মিতাই একটি সুখী পরিবারের মূল ভিত্তি। এমন গল্প দেখতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কিরে কানাই, খুব তো মহাজনের চামচাগিরি করিস। আজ বল যে ওই বালা তুই আমাদের এনে দিবি কিনা, নইলে আজ তোকে এই বনেই শেষ করে দেব। যদি তোর জানের মায়া থাকে তো তাহলে স্বীকার কর যে বালা দুটো আমাদেরকে এনে দিবি। ওরে বাপরে, রতনদা, আমায় মেরো না। আমার কচি বউ বাচ্চা বাড়িতে আছে। অনন্তপুর গ্রাম। গ্রামের মানুষের জীবন কাটে লাঙল আর কোদালের সাথে যুদ্ধ করে, কিন্তু এই বছর নিয়তি যেন তাদের সাথে নিষ্ঠুর খেলায় মেতেছে। মাঠের এক কোণে বসে 2 যুবক, রতন আর রাকেশ, গভীর দুশ্চিন্তায় মগ্ন। বুঝলে দাদা, এবছর মনে হয় আমাদের ফসলগুলো একেবারে নষ্ট হয়ে যাবে। মাঘের এই কুয়াশা তো ছাড়ছেই না, তার উপর রোদ ওঠার নাম নেই। কি যে করব বুঝতে পারছি না। আরে কিছু তো একটা উপায় বের করতেই হবে। গত বছর একবার প্রচণ্ড বৃষ্টিতে ফসল নষ্ট হয়েছে। এবার যদি এই কুয়াশায় সব যায়, তাহলে আমরা তো সপরিবারে না খেয়ে মারা যাব রে রাকেশ। তার উপর আবার মহাজনের টাকাগুলোও আমরা কেউ শোধ দিতে পারিনি। ঋণের বোঝা মাথায় নিয়ে আর কতদিন চলা যায়। চিন্তা করো না রাকেশ, আমি সবার হয়ে মহাজনের কাছে বলবো। মহাজন তো এমনিতেই খুব রুক্ষ মেজাজের মানুষ, তবু একবার চেষ্টা তো করতে হবে। দেখি যদি একটু সময় দেয়। কি ভাবছেন এই কার্টুনগুলো কিভাবে বানায়? কোনো চিন্তা নেই। আমাদের অফিস এফএস ক্রিয়েশনে হাতে কলমে শেখানো হচ্ছে 2D অ্যানিমেশন। অনলাইন কোর্সে আজই জয়েন করুন। কিরে কানাই, টাকার অঙ্কটা তো কম মনে হচ্ছে কেন? গ্রামের সব মানুষ কি টাকা দিয়েছে? আর বলবেন না বড়বাবু, আমি তো সবার দুয়ারে গিয়েছিলাম, কিন্তু চাষিদের এক কথা, ফসলে রোগ ধরেছে, কুয়াশায় ফসল নষ্ট হচ্ছে, কেউ 1 পয়সাও দেয়নি আজ। রাকেশ রামও এদের আবার কি হলো? এরা টাকা দেবে না কেন? আমি কি এদের কাছে সেচের টাকা বেশি করে চেয়েছি? ভিখারির বাচ্চারা আমাকে ফাঁকি দিতে চায়। তা তো জানি না বাবু, তবে আমি একটা মোক্ষম উপায় জানি মহাজন। সেই বুদ্ধি করলে টাকা সুর সুর করে আপনার ঘরে চলে আসবে। আপনি যদি অনুমতি দেন তবে বলতে পারি। কি উপায় বল দেখি কানাই। মহাজন, আপনি আপনার সেচের পানি বন্ধ করে দেন। এমনিতেই জল ছাড়া ফসল মরবে, তখন যান বাঁচাতে ওরা টাকার বস্তা নিয়ে আপনার পায়ে এসে পড়বে।
বাহ কানাই, বাহ, জবর কথা বলেছিস। ঠিক আছে, এখনই ব্যবস্থা কর, সেচ খালের মুখ বন্ধ করে দে। ওদের জব্দ করার এটাই আসল রাস্তা। রতন দাদা, তুমি এখানেই আছো? ওদিকে সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে রামু? এত হাঁপাচ্ছিস কেন? কিসের সর্বনাশ? মহাজন আর ওই বেয়াদব কার্তিক দুজনে মিলে আমাদের সেচের পানি বন্ধ করে দিয়েছে। আমাদের খাল এখন শুকনো খা খা করছে। রতনদা, আমি বলেছিলাম না এই মহাজন কিছু একটা করবে। এখন কি উপায়? সেচের পানি বন্ধ করে দিলে জমির ফসলগুলো তো মাঠেই শুকিয়ে মরে যাবে। ঘাবড়ে যেও না, অন্যায় তো মেনে নেওয়া যায় না। আমি আর রামু দুজনেই যাচ্ছি। এই কার্তিক, বাঁধটা আরো শক্ত করে দে। এই ভিখারির বাচ্চারা কেউ আমার টাকা দেয়নি। কি ভেবেছে আমি দান ছত্র খুলেছি? ঠিক আছে মালিক, আপনি যেমনটা বলবেন তাই হবে। এবার তোরা মর তৃষ্ণায়। এ কি করছেন বড়বাবু? সেচের পানি বন্ধ করলে ফসল তো নষ্ট হবেই, আমরাও মরব। এমনিতেই কুয়াশায় অর্ধেক শেষ। দয়া করুন বাবু, দয়া করুন। এই চুপ কর, একদম চুপ। এত বড় সাহস তোর, ভিখারির বাচ্চা! বিনা টাকায় সেচের ব্যবস্থা হবে না। সেচের পানি কি তোর বাপের ঘর থেকে আসে? বাবু, আপনার দয়াতেই তো আমরা বেঁচে আছি। পানি না পেলে সব ধান পুড়ে যাবে। যা তাহলে, সবার পক্ষ থেকে সেচের টাকা দিয়ে যা। দেখি কত বড় বুকের পাঁটা তোদের। টাকা ছাড়া খালের এক ফোঁটা পানিও নড়বে না। ও গরিব মানুষ, এত টাকা কই পাবে? চলুন বাবু, বাড়ির দিকে চলুন। গিন্নিমা রাগ করবে, অনেক দেরি হয়ে গেছে। মহাজন আর কার্তিক হাসতে হাসতে চলে যায়। রতন আর রামু স্তব্ধ হয়ে শুকনো খালের দিকে তাকিয়ে থাকে। কি গো, তোমার আসতে এত দেরি হলো কেন? কি হলো? মাঠের খবর কি? সেচ দিতে পেরেছো? কি হবে বলো সরলা? মহাজন সবার জমিতে সেচের পানি বন্ধ করে দিয়েছে। টাকা না দিলে পানি ছাড়বে না। গ্রামের চাষিদের মুখের দিকে তাকানো যাচ্ছে না। সে কি? এমনিতেই শীতের জন্য ফসলের অবস্থা ভালো নয়, পানি ছাড়া তো সব শেষ। আমি বলি কি, সবাই মিলে মহাজনের পায়ে ধরলে হয় না? কাজ হবে না সরলা, উনি বড্ড কঠোর মেজাজের মানুষ। দেখা যাক কাল কি হয়। সকাল সকাল যাচ্ছ কোথায় শুনি? যেতে হবে মহাজনের ওখানে। গ্রামের সবার পক্ষ থেকে কিছু একটা করতে হবে, কিন্তু আমার হাতে তো একটা টাকাও নেই সরলা। ওগো, আমি বলছিলাম কি, আমার বালা দুটো লাগবে না। শুধু শুধু ঘরে ফেলে রাখলে কোনো কাজে আসবে না। তুমি বরং মহাজনকে বালা দুটো দিয়ে দাও, তাতে যদি গ্রামের মানুষের কষ্ট একটু লাঘব হয়। এসব কি বলছো সরলা? তোমার হাতের বালা আমি ওই পাষাণকে দিয়ে যাব, তোমার শেষ স্মৃতিটুকু। আরে দিয়ে দাও, তাতে সমস্যা কি? যদি আমার একটু ত্যাগের কারণে সবার মুখে হাসি ফোটে, তবে এই অলংকার সার্থক। সত্যি সরলা, তোমার মতো স্ত্রী পেতে ভাগ্য লাগে। তুমি শুধু আমার না, গ্রামের সবার কথা ভেবেছ। তবে শোনো, আমি শুধু বালা দিয়ে পানি নেব না, ওই মহাজনকেও শায়েস্তা করব। মানুষের বিপদের সুযোগ নেওয়ার ফল তাকে পেতে হবে। কিরে রামু, রাকেশ, তোদের কি শীতে একেবারে অবস্থা খারাপ নাকি রে? তোরা এমন মুখ গোমরা করে বসে আছিস কেন? আর বলো না রতনদা, একদিকে সেচের অভাব, অন্যদিকে ঘরে গিন্নির জ্বালা।
আজ সকালেই নতুন শাড়ি নিয়ে যা কাণ্ড করলো চাঁদনি, তাতে আমার মনে হচ্ছে এই বাড়িতে আমার আর থাকা হবে না। বলছি, আমাকে যখন মাসে মাসে নতুন শাড়ি কিনে দিতে পারবে না, তখন ঘটা করে আমায় বিয়ে করেছিলে কেন? আজকেই আমার শাড়ি চাই, তোমার কোনো কথা আমি শুনতে চাই না। চাঁদনি, বুঝবার চেষ্টা করো, কুয়াশায় ফসল হচ্ছে না, সেচ বন্ধ, টাকা আসবে কোত্থেকে? ছোট মানুষের মতো যে ধরে বসে থাকলে হয়? সে আমি জানি না, 1 সপ্তাহে নতুন শাড়ি না পেলে বাপের বাড়ি চলে যাব, এই বলে দিলাম। রামু ভাই, তুমি তো তাও বেঁচে আছো। আমার মেয়ে পায়রা, সে তো মায়ের চেয়েও এক ধাপ উপরে। দিন দিন মেয়েটা যা ভাড়া বেড়েছে না, তাতে আমার মনে হচ্ছে এদের জ্বালায় আমার বাড়ি ছেড়ে পালাতে হবে। বাবা, ও বাবা, আমার নতুন জামা চাই, দেবে তো? বলো, যদি না দাও তবে মাকে আরেকটা বিয়ে করি নতুন বাবার কাছ থেকে নেব, বুঝলে? বাপ রে, রাকেশের বউ দেখি রামুর বউয়ের থেকেও এক ধাপ উপরে। এই তো আমাদের প্রতিদিনের সংসারের ঝামেলা, কিন্তু মন খারাপ করলে কি আর পেট ভরবে? রতনদা, তোমার হাসি দেখে মনে হচ্ছে তুমি বড় কিছু পেয়েছো। তোমার বৌদির সাথে কোনো ঝামেলা হয় না? সব মানুষ একরকম হয় না রে ভাই। এই দেখ, সরলা নিজের বালা দুটো খুলে দিয়েছে আমাদের সবাইকে বাঁচাতে। সোনার বালা? বৌদি সত্যিই দেবী গো। তাই বলি রে, স্ত্রীকে ভালোবাসার সম্মান দিলে বিপদের সময় সেই হয় সবচেয়ে বড় বন্ধু। আজ আমাদের সব স্ত্রীরা যদি সরলার মতো হতো, তবে অভাব আমাদের ছুঁতে পারত না। চল, দেরি নয়, এবার মহাজনের কাছে। সত্যি রতনদা, বৌদির এই ত্যাগের কথা আমরা কোনোদিন ভুলবো না। চলো, আজ ওই মহাজনকে বুঝিয়ে দিই চাষিরাও লড়তে জানে। শোন কানাই, আজ যদি ওই ভিখারির বাচ্চারা টাকা নিয়ে না আসে, তবে আর কোনো কথা নয়। সোজা গিয়ে ওদের সবার জমির দলিলগুলো আমার সিন্ধুকে নিয়ে আসবি। আজ ওদের জমি আমি নিলাম করব। ঠিক আছে হুজুর, জমি একবার হাতে এলে ওরা আপনার পায়ের জুতো হয়ে থাকবে। তার আর দরকার হবে না মহাজন মশাই, আমরা এসেছি আপনার দেনা শোধ দিতে। শোধ মানে? তুই আবার টাকা কোথা থেকে পেলি রে রতন? দেখি দেখি, কত টাকা এনেছিস? টাকা আনিনি মহাজন, স্বর্ণ এনেছি। অনেক পুরনো আমলের খাঁটি স্বর্ণ। আপনার এই সিন্ধুকে যত টাকা আছে তার চেয়েও বেশি দাম এই স্বর্ণের। তাই নাকি? কই দেখি দেখি, আমার হাতে দে। সাবাস, তবে একটা কথা মনে রাখিস, তোরা যদি সময় মতো টাকা শোধ না করতে পারিস, তবে এই সোনা কিন্তু একেবারে আমার হয়ে যাবে। আর মহাজন, আপনিও একটা কথা মনে রাখেন, যদি আমাদের পাওনা মিটিয়ে দেওয়ার পর আপনি এই আমানত সময় মতো ফিরিয়ে দিতে না পারেন, তাহলে আপনার এই বাক্সের সব টাকা আর জমি কিন্তু আমাদের হয়ে যাবে। কথাটা মনে রাখেন। ঠিক আছে, দেখা যাবে, আগে ফসল ফলিয়ে দেখা। কিরে কানাই, খুব তো মহাজনের চামচাগিরি করিস। আজ বল যে ওই বালা তুই আমাদের এনে দিবি কিনা, নইলে আজ তোকে এই বনেই শেষ করে দেব। যদি তোর জানের মায়া থাকে তো তাহলে স্বীকার কর যে বালা দুটো আমাদেরকে এনে দিবি। ওরে বাপরে, রতনদা, আমায় মেরো না। আমার কচি বউ বাচ্চা বাড়িতে আছে, আমাকে ছেড়ে দাও। আমি কথা দিচ্ছি, কাল রাতেই মহাজনের ঘর থেকে ওই বালা চুরি করে তোমাদের এনে দেব। দোহাই তোমাদের। ঠিক আছে, কাল রাতে বনের ধারে আসবি বালা নিয়ে, মনে থাকে যেন, না হলে এবার তোর স্ত্রী সন্তানকে আর খুঁজে পাবি না। ও রতনদা। হ্যাঁ রে কানাই, আমরা এখানেই আছি। কাজ হয়েছে?
এই নিন আপনাদের সোনার বালা। অনেক কষ্টে মহাজনের সিন্দুক থেকে সরিয়েছি। আমার স্ত্রী আর সন্তানের কাছে আমাকে ফিরে যেতে দিন। দয়া করে আর কোনো ঝামেলা করবেন না। আর একটা কথা, কখনো যেন মহাজন বুঝতে না পারে এই বালা আমি আপনাদের হাতে তুলে দিয়েছি। জানলেও আমাকে জ্যান্ত পুঁতে ফেলবে। সমস্যা নেই কানাই, তুই একদম নিশ্চিন্তে থাক। আমরা কোনোভাবেই মহাজনকে বুঝতে দেব না যে কাজটা তুই করেছিস। আমরা এমন চাল চালবো যে ও নিজের ছায়া দেখেও ভয় পাবে। তবে কানাই, তুই কিন্তু আমাদের অনেক বড় উপকার করলি। গ্রামের শত শত চাষির দোয়া আজ তোর সাথে আছে। সরলা, আজ তোমার ত্যাগের জন্য পুরো গ্রামের মানুষের মুখে হাসি ফুটেছে। দেখো, সবাই আজ কত ভালো ফসল ফলিয়েছে। তাই নাকি গো? আমি তো খুব খুশি। এখন শুধু ফসলগুলো ঘরে তুলেই মহাজনের টাকাটা শোধ করে দাও, আপদ বিদায় হোক। টাকা তো শোধ করবই সরলা, সেই সাথে ওই শোষক মহাজনের খেলাও আজ শেষ করব। মহাজন মশাই, এই নিন আপনার সুদে আসলে সব টাকা। এবার আমাদের আমানত সেই সোনার বালা দুটো ফিরিয়ে দিন। আর যদি আপনি বালা দুটো ফিরিয়ে দিতে না পারেন, তাহলে আপনার কথা অনুযায়ী আপনার সিন্দুকের সব টাকা পয়সা দলিল আমাদেরকে দিয়ে দেবেন। এত বড় কথা? আমি কি বালা দুটো ফিরিয়ে দিতে পারিনি যে আমাকে এত বড় কথা বলছিস? দুদিন আগেও আমার সেচের পানি ছাড়া তোমাদের ফসল হয়নি, আর আজকে তোমাদের কথা শুনে মনে হচ্ছে সেই দিন পার হয়ে গেছে। কই মহাজন, আপনি আপনার কথা রাখেন। আমি তো বলেছিলেন আমার বালা দুটো ফিরিয়ে দেবেন। এই সব কিছু তোমাদের ষড়যন্ত্র। এই কানাই, বালাজোড়া কোথায় গেল? এখানেই তো ছিল। আমি জানি না হুজুর, আপনি তো রেখেছিলেন। আপনি রাখার পরেও আমি তো আর কোনো কিছুতে হাত দিই না মহাজন, সেটা আপনি খুব ভালো করেই জানেন। এ কি শুনছি মহাজন, আমাদের আমানত আপনি সিন্ধুকে রাখতে পারেননি? রাতে যখন পারবেন না তখন এতগুলো আমানত কেন নিয়েছিলেন? এই সব তোমাদের ষড়যন্ত্র। এসব কি বলছেন হুজুর? এখন কি এসব বলার সময়? বালাজোড়া তো আপনি নিজ হাতে সিন্ধুকে রেখেছিলেন, আর সিন্ধুকের চাবিও তো আপনার কাছেই থাকে। তাহলে বালাজোড়া কোথায় যাবে? যদি পিঠ বাঁচাতে চান তো বালাজোড়া দিয়ে দেন। থাম, তোমার যত বড় মুখ নয় তত বড় কথা। আপনার আর কোনো কথাই আমরা শুনতে চাই না। আমাদের সোনার বেলায় ফিরিয়ে দিন, না হলে আমরা আপনাকে রক্তচোষা মহাজন হিসেবে জানব। গরিবের সোনা আপনি আত্মসাৎ করছেন। হ্যাঁ হ্যাঁ মহাজন, আপনি তাড়াতাড়ি আমাদের স্বর্ণ ফিরিয়ে দিন, না হলে আমাদের শর্ত অনুযায়ী আপনার এই সিন্ধুকের সব টাকা আর জমির দলিল এখন আমাদের। আমার সাথে অনেক বড় ষড়যন্ত্র হয়েছে, তোমরা বুঝতে পারছো না। মামু, তোমরা থামো, আমি সব দিয়ে দিচ্ছি। এই নাও সব টাকা, সব দলিল, শুধু আমায় ছেড়ে দাও। খুব তো বড় বড় কথা বলেছিলেন। সামান্য চাষিদের আমানত আপনি রাখতে পারেন না? আপনি কেমন মহাজন? ভালোই ভালোই এখান থেকে চলে যান, না হলে সবার মার কিন্তু আপনার পিঠে পড়বে। সবাই ঠিক কথাই বলছে, আপনি এখান থেকে পালান, না হলে সবাই কিন্তু আপনাকে গণপিটুলি দেবে। মহাজন তার নিজের ভুল স্বীকার করছে, সবাই তাকে ক্ষমা করে দাও। এরপর থেকে যখন যার প্রয়োজন সেচের পাম্প থেকে পানি নিয়ে জমিতে দিতে পারবে।